হ্যালো, কে? ইকবাল? अरे बसाक साहब नमस्ते। তোমাকে আমি তোমাকে আমি বারবার বলেছিলাম কাজটা সাবধানে করতে। এমন একটা লোক পাঠালে। मेरा आदमी तो ठीक ठाक था, क्या करूं सरकार, नसीब का बात है। আরে না, ওসব লেম এক্সকিউজ শুনে আমার কি লাভ? এখন যদি ও ভালো হয়ে ওঠে, সব জানতে পারে। आप बेफिक्र रहिए, कुछ नहीं होगा। তুমি কি জানো যে পুলিশ ওই ট্রাকের নাম্বারটা পেয়েছে? इकबाल इतना कच्चा काम नहीं करता है सर, वो ट्रक का नंबर फॉल्स था, पुलिस कभी भी उस नंबर को ट्रेस नहीं कर पाएगी। তুমি কি জানো যে একজন লোক পুলিশে ফোন করে ওই ড্রাইভারের ডেসক্রিপশন দিয়েছে? वो आदमी मेरे साथ कांटेक्ट करके दूसरे ही दिन माल लेकर के जलंधर के लिए रवाना हो गया और मेरे इंस्ट्रक्शन के बगैर वो आदमी यहाँ नहीं आएगा। पुलिस को पुलिस का काम करने दीजिए ना सर, आप क्यों परेशान होते हैं? अरे पुलिस अपना काम नहीं करेगी तो हम लोग का कैसे चलेगा? ঠিক আছে, শোনো ইকবাল, একটু সাবধানে থেকো। দেখো ব্যাপারটা যেন জানাজানি না হয়ে যায়। আর জানাজানি হলে আমার কি অবস্থা হবে বুঝতে পেরেছো? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ওকে, আমি এখন ছাড়ছি। ঠিক আছে। পুলিশের হাত থেকে তো বাঁচা গেল, কিন্তু সুধন্য একবার যখন মুখ খুলতে চেয়েছে, তখন কি ওকে বেঁচে উঠতে দেওয়া ঠিক হবে? নিরাপদ হবে? আমি কিন্তু একজন সাংবাদিক হিসেবে আপনার কাছে আসিনি। আমি এসেছি আপনার, আমাদের মতন হাজার হাজার মানুষের স্বার্থে। কারণ আমার দৃঢ় বিশ্বাস যে ডক্টর রয়ের মতন একজন অভিজ্ঞ মানব দরদী ডাক্তার কিছুতেই আপনার হাজব্যান্ডের মৃত্যুর জন্য দায়ী হতে পারেন না। আমার দৃঢ় বিশ্বাস যে এর পেছনে নিশ্চয়ই কোনো গভীর চক্রান্ত আছে। চক্রান্ত? হ্যাঁ, আর এই চক্রান্তটা ততদিন পর্যন্ত জানা যাবে না যতদিন পর্যন্ত কেসটা কোর্টে উঠছে। আর আর আমার মনে হয় যে কোর্টের নির্দেশ না পেলে কিন্তু এই কেসটার কোনোদিন তদন্ত হবে না। এর ফলে কিন্তু কোনোদিন আমরা সত্যিটা জানতে পারবো না। কিন্তু আমরা তো ওর বিরুদ্ধে কেস তুলে নিয়েছি। হ্যাঁ, শুনেছি। এর জন্য আপনারা বেশ কিছু টাকাও পেয়েছেন। হ্যাঁ, তাই। আচ্ছা, একটা কথা আপনি বলতে পারেন, ডক্টর রয় নিজে আপনাদের টাকাটা দিয়েছিলেন নাকি? না, ওর স্ত্রী দিয়েছিলেন। রাইট। আচ্ছা, আপনি কি জানেন এই টাকাটা সম্পূর্ণ ডক্টর রয়ের ইচ্ছের বিরুদ্ধে দেওয়া হয়েছিল? হ্যাঁ, জানি। ডক্টর রায় নিজে সে কথা বলেছেন। ডক্টর রয়? হ্যাঁ, আমরা টাকা পাওয়ার কিছুদিন পর উনি আমাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন। তাই নাকি? হ্যাঁ, আর সেদিন ওনার কথা শুনে আমার মনে হলো উনিও চান না যে আমরা কেসটা উইথড্র করে নিই। আপনি ঠিকই বুঝেছেন। ডক্টর রয় কিন্তু নিজে চান না যে কেসটা আপনি উইথড্র করে নিন, কারণ এর ফলে কিন্তু তাকে সারা জীবন মিথ্যের কলঙ্কের বোঝাটা বয়ে বেড়াতে হবে। আর আমার দৃঢ় বিশ্বাস যে আপনার স্বামীর মৃত্যুর জন্য ডক্টর রয়ের ভুল চিকিৎসা কিন্তু কোনো মতেই দায়ী নয়। আপনি কি করে এতটা শিওর হয়ে কথাটা বলছেন? দেখুন, বলছি দুটো কারণে। প্রথম কারণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতার দিক থেকে, আর দ্বিতীয় কারণ তার মতন একজন অভিজ্ঞ ডক্টর কিছুতেই আপনার স্বামীর মৃত্যুর কারণ হতে পারে না। আর এটা প্রমাণ করতে পারেন কিন্তু একমাত্র শুধু আপনি। কিন্তু টাকা পাওয়ার পরও কেস না তোলাটা বোধহয় অন্যায় হবে। যদিও যত টাকা পাওয়ার কথা অত টাকা আমরা এখনো পাইনি। আমি একজন সাংবাদিক, সমস্ত খবরাখবর আমাদের রাখতে হয়। আমার মনে হয় সেই কারণেই কিন্তু কেসটা উইথড্র করা আপনার উচিত হবে না। আপনি ঠিকই বলেছেন। শুধু তাই নয়, কেসটা উইথড্র করে নেওয়া কিন্তু ডক্টর রয়ের প্রতি ইনজাস্টিস করা হবে। আপনি কি চান না তার মতন একজন অভিজ্ঞ মানবদরদী ডাক্তার আবার ছুরি কাছে নিয়ে অসুস্থ মানুষের সেবায় নতুন করে চিকিৎসা শুরু করুক? হ্যাঁ, চাই। উনি যে আমার মনের মধ্যে একটা যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন, সেটা ওনার সঙ্গে সেদিন কথা বলেই আমি বুঝতে পেরেছি। একমাত্র আপনি কিন্তু পারেন যে এই যন্ত্রণা থেকে ডক্টর রয়কে মুক্তি দিতে। আপনার কাছে আমি রিকোয়েস্ট করছি, প্লিজ দয়া করে কেসটা উইথড্র করে নেবেন না, এটাকে চলতে দিন। কিন্তু
কিন্তু আমি তো সমস্ত কাগজপত্রে সই করে দিয়েছি, তা তো জমা পড়ে যাওয়ার কথা। এতদিনে নিশ্চয়ই জমা পড়ে গেছে। না, জমা পড়েনি। আপনি কি করে কথা বলছেন? দেখুন, আপনি বেশ কিছুদিন ধরে একটা মানসিক বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাই হয়তো অতটা খেয়াল করেননি। উকিলদের একটা কর্মবিরতি চলছে, এর ফলে কোর্টের এখন সমস্ত কাজকর্ম বন্ধ। হ্যাঁ, আমি ঠিক খেয়াল করিনি। তাহলে তাহলে এটুকু কি আশা করতে পারি যে আপনি ডক্টর রয়ের এগেনস্টে সমস্ত কেস উইথড্র করে নিচ্ছেন না? দেখুন, এখনই আপনাকে কোনো রকম কথা দেওয়া আমার পক্ষে সম্ভব না। আসলে দাদার সঙ্গে আমি একটু আলোচনা করে নিতে চাই। আচ্ছা, তবে একটা ব্যাপার বলতে আমার কোনো দ্বিধা নেই যে আপনার মতো আমিও চাই ডক্টর রায় কেসটা জিতুন, সম্মানের সঙ্গে উনি ওনার জায়গায় ফিরে আসুন। আপনাকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না, তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই। আপনাদের মতন মানুষ যতদিন থাকবেন ততদিন কিন্তু ডক্টর রয়ের জায়গা থেকে কেউ তাকে সরাতে পারবে না। আর চলি, নমস্কার। হ্যালো, একটু লাইনটা নবীনবাবুকে দেবেন প্লিজ। কি ব্যাপার বলতে লাগো? কেন, আমার আবার কি দেখলে? কি দেখলে মানে? তুইও তো তোর মেয়ের মতো মুখ ভার করে বসে আছিস, কান খুলে হাসছিস না, বেশ ভালোভাবে তুই একটা কথা বলছিস না, কি ব্যাপারটা কি? কেন, কোথায় আবার মুখ ভার করতে দেখলাম? দেখ লাবু, আমার চোখকে তুই ফাঁকি দিতে পারবি না। আমি জানি তুই অমলের জন্য কষ্ট পাচ্ছিস। আচ্ছা, তুই এক কাজ কর, তুই বিয়ার জন্য তোর বাড়ি বের করে আয়, দেখে আয় বাড়ি ঠিকঠাক চলছে কিনা, আর তোর ছোট মেয়ে ঠিক মতো চালাতে পারছে কিনা। কেন চালাতে পারবে না? যথেষ্ট বয়স হয়েছে, ওই বয়সে তো আমি মা হয়ে গেছি। আরে সে যুগ আর এই যুগ অনেক তফাৎ। আমি বলছি তুই একবার বাড়ি থেকে ঘুরে আয়, দেখ সেখানে কি হচ্ছে দেখে আয়। যেতে তো ইচ্ছে করে দাদা, কিন্তু তুমি তো তোমার ভগ্নিপতিকে চেনো। একবার যখন বেরিয়ে এসেছি তখন না, তুই তো ইচ্ছে করে বেরিয়ে আসিনি, তুই তো একটা মরার কদে বেরিয়ে এসেছিস তোর অসুস্থ মেয়েকে সেবা সুস্থ করে বাঁচিয়ে তোলার জন্য, কি তাই না? হ্যালো, এটা কি বিএন সান্যালের বাড়ি? হ্যাঁ বিএন সান্যাল বলছি, কি ব্যাপার বলুন। ওখানে আমার মা আছে। মা? কে আপনার মা? মানে লাবণ্য প্রভা চক্রবর্তী আছেন। লাবণ্য? হ্যাঁ আছি। কি ব্যাপার, তুমি কে কথা বলছো? আমি রুচিরা। রুচিরা? কে বললে দাদা? রুচি? এই রুচি কে রে? আমার ছোট মেয়ে, তুমি ছোটবেলায় ওকে পুটু বলে ডাক। তাই? এই যে ছোট ভাগ্নি, বিএন সান্যাল না ডেকে মামা বলে ডাকতে লজ্জা ছিল বুঝি? এই দেখ, তোর মা এক্ষুনি বলছিল যে তোকে আমি ছোটবেলায় পুটুরানের নাম দিয়েছিলাম। কিরে, মনে পড়ছে? তা রুচিলা বলে পরিচয় দিচ্ছিলি কেন? না মামা, আমি ভাবছিলাম আমাকে তোমার মনে আছে কিনা। হ্যাঁ? কি বললি, মনে আছে কি না? আচ্ছা, এবার মুখোমুখি দেখা হোক, তারপর বুঝিয়ে দেবো যে মনে আছে কি না। এ বাড়িতে এসে কি কি অপকর্ম তুমি করেছিলে আমার সব মুখস্থ আছে, সবার সামনে হাঁড়ি ভাঙবো। আচ্ছা আচ্ছা, ভেঙো, কিন্তু এখন মাকে দাও তো, কথা বলতে হবে। হ্যাঁ, এখন বুড়ো মামার সঙ্গে কথা বলতে মন উঠবে কেন? তোমরা সব মডার্ন মেয়ে, শাহরুখ খান, ঋত্বিক রোশন, সলমান খান, এদের সঙ্গে টেলিফোনে কথা বলবে। হ্যাঁ ঠিক আছে, তোর মার সঙ্গে কথা বল, আমি ভাগ্নিকে দেখে আসি। হ্যালো, বল। মা,
কেমন আছো তোমরা? ভালো আছি রে আমরা। দিদি কেমন আছে? আর দিদিও ভালো আছে। তোর বাবা কেমন আছেন রে? বাবা যেমন থাকে তেমনই আছে। বাইরে থেকে দেখে তো কিছুই বোঝা যায় না। হ্যালো হ্যাঁ বল, শুনছি। মা, যে কারণে ফোন করেছিলাম, আমি একবার বড় মামার বাড়ি যাব। ঠিকানাটা আছে কিন্তু ঠিক কোন বাস স্টপে নামতে হবে ভুলে গেছি। একটু বলে দাও না। না 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 না, শোন মা, তুই আসিস না। তোর বাবা রাগ করবেন। বাবা রাগ করবে বলে আমি তোমাদের সঙ্গে দেখা করব না? এটা কি মা? আর দিদির সঙ্গে দেখা করব না? দেখ, আমি বাড়িতে নেই, তোর দিদিও নেই। তোর বাবাকে তুই ছাড়া আর কে দেখবে বল? আমি দেখাশোনা করব মা। তাই জন্য তো হস্টেল ছেড়ে তোমার কথা মতো আমি এখানে চলে এসেছি বাবার সঙ্গে থাকতে। আচ্ছা শোন, তুই কেন এরকম উত্তেজিত হচ্ছিস? আমার কথা শোন। দেখ, আমি তো বাড়ি থেকে চলে এসেছি, সেটা তো তোর বাবা খুব একটা পছন্দ করেনি না। তুই চলে এলে আবার উনি রেগে যাবেন। তুই আসিস না মা। মা প্লিজ, আমার দিদিকে ভীষণ দেখতে ইচ্ছা করছে। শোন মা, শোন আমার কথা শোন, মন খারাপ করিস না। তোর দিদি ভালো আছে, আমি বলছি তোর দিদি ভালো আছে। তুই বাবার অমতে এক্ষুনি কিছু করিস না। ঠিক আছে, আমি রাখছি। আচ্ছা ঠিক আছে, বাবাকে দেখিস কিন্তু। আসুন, ভেতরে আসুন। আচ্ছা কি ব্যাপার বলো তো? ফোন করে ডাকলে কোনো বিপদ টিপদ হয়নি তো? না না, সেরকম কিছু না, আপনি বসুন না। ঠিক আছে। আমি কিন্তু আপনাকে কাজকর্ম শেষ করে তারপরেই আসতে বলেছিলাম। আপনি এত তাড়াতাড়ি চলে এলেন, নিশ্চয়ই কাজকর্মে খুব ক্ষতি হলো। আচ্ছা এখানেও তো কাজের জন্যই আসা নাকি? হ্যাঁ তা ঠিকই, কিন্তু আপনি তো আমাদের থেকে ফি নেন না, তাই যাদের থেকে ফি নেন তাদের কাজেরই প্রাধান্য দেওয়া উচিত, তাই না? আমি জানি কেন তুমি বারবার ফি না নেওয়ার কথা তোলো। ঠিক আছে, আমি ফি না নিলে যদি তোমার আত্মসম্মানে লাগে আমি আর আপত্তি করব না। আচ্ছা বলো কেন ডাকলে? আপনি অফিস থেকে আসলেন, বসুন একটু চা করি। না, ফি যখন নেবই তখন আমার সঙ্গে আর বাড়তি ভদ্রতা দেখানোর কোনো দরকার নেই। আপনি আমার কথায় রাগ করলেন। ঠিক আছে, এখন থেকে আমি আর ফিয়ের কথা তুলবো না। ঠিক আছে, তাহলে আমি কিন্তু আজ আর এক কাপ চা না খেয়ে উঠছি না। তবে হ্যাঁ, এখন না, একটু আগে অফিসে চা খেয়েছি, এখনো আধ ঘন্টা হয়নি। তুই বসো, বরঞ্চ কাজের কথাটা আগে সেরে নেওয়া যাক। হ্যাঁ, যে জন্য আপনাকে ডেকেছিলাম, আপনি কি এফিডেভিটটা জমা করে দিয়েছেন? আগামীকালকেই হয়ে যাবে। আমি আমার জুনিয়রকে সমস্ত কাগজপত্র ঠিকঠাক মতন বুঝিয়ে দিয়েছিলাম, কিন্তু তারপর 3 দিন কোর্ট ছুটি গেল। আজ আবার আমাদের একজন রিটায়ার্ড জাজ মারা যাওয়াতে সমস্ত কাজকর্ম বন্ধ। আমি আশা করছি কালকে নিশ্চয়ই ওটা হয়ে যাবে। ওটা জমা করবেন না। সে কি? কেন? আসলে আমরা আর কেসটা তুলব না। কিন্তু সমীরন্দা বলছিলেন তোমরা কিছু টাকা পেয়েছো, তোমাদের মধ্যে একটা মিউচুয়াল সেটেলমেন্ট হয়ে গেছে। আসলে যে টাকাটা পাওয়ার কথা ছিল সেটা পাইনি। পুরো টাকাটা আমার হাতে না আসা পর্যন্ত আমি কেস তুলব না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ওটা আর জমা দিচ্ছি না। আর তুমি চাইলে আমি কালই ওটা ফেরত দিয়ে যেতে পারি। না না, কালকে দেওয়ার দরকার নেই, আপনি ফুরসত মতো দিয়ে যাবেন, অত তাড়াহুড়োর কিছু নেই। তিথি, একটা কথা তোমাকে জিজ্ঞেস করব, অবশ্য তুমি কিভাবে নেবে আমি ঠিক বুঝতে পারছি না। মানে ব্যাপারটা একেবারেই তোমার ব্যক্তিগত তো। আপনার ফি না নেওয়াটা যখন আমরা মেনে নিয়েছি, তখন আপনাকে যে অতটা পর মনে করি না সেটা তো বুঝতেই পারছেন। আসলে অলোকবাবু এইভাবে হঠাৎ করে চলে গেলেন। টাকা পয়সা, বিমা, বিষয় সম্পত্তি কিছুই তোমার জন্য, মানে আমি আসলে বলতে চাইছি তোমার ভবিষ্যৎটা। ওই পিএফ থেকে যা কিছু পাওয়া যায়, এত অল্প বয়সে এর বেশি কিছু করে যাওয়া তো সম্ভব নয়। ভাবছি একটা চাকরি বাকরির চেষ্টা করবো এবার।
আচ্ছা, সমীরণদা কি অনেক রাত করে ফেরেন? হ্যাঁ, ব্যবসাটার পেছনে খুব খাটছে। সেই সকালবেলা বেরোয়, ফিরতে ফিরতে না 9টা 9:30 হয়ে যায়। আপনি বসুন, এবার আমি একটু চায়ের বন্দোবস্ত দেখি। তিথি, আর একটা কথা, আমি জানি তুমি বড় একটা শোক বয়ে চলেছ, কিন্তু এই সাদা পোশাকটা কি না পরলেই নয়? আপনি বসুন, আমি চায়ের জলটা চড়িয়ে আসছি। বাবা, কিছু বলবি নাকি রে মা? হ্যাঁ বলছি, অনেক রাত তো হলো। রাত তো হলো, তা তুইও তো এখনো পর্যন্ত জেগে আছিস, শুতে যাসনি? আমার এক্সামের জন্য রাত জেগে পড়ার হ্যাবিট হয়ে গেছে, কোনো কষ্ট হয় না। তা আমারই যে কষ্ট হচ্ছে সেটাই বা তোকে কে বললো? কষ্ট হয়তো হচ্ছে না, কিন্তু এতটা স্ট্রেন নেওয়া কি উচিত? আফটার অল সারাদিন সকালে তুমি অফিসে খাটাখাটনি করো, তারপর এত রাত জেগে পড়া কি দরকার? আচ্ছা, তুই তো সব জানিস, এটা বলতো, মানুষ বই পড়ে কেন? বই পড়ে? আমরা তো পরীক্ষা দেওয়ার জন্য বই পড়ি, আর মানুষ বই পড়ে তার জ্ঞানের খিদে মেটানোর জন্য, জ্ঞান বাড়ানোর জন্য। না রে মা, শুধু জ্ঞানের খিদে মেটানোর জন্য নয়, মনের খিদে মেটানোর জন্য। বই একজন মানুষের সর্বশ্রেষ্ঠ বন্ধু, বিশেষ করে সেই মানুষটা, যে মানুষটার সঙ্গী সাথী কেউ নেই, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ না। দাদা, আপনি কতক্ষণ? একটুখানি আগে। তুমি কোথায় গিয়েছিলে? আমি দোকানে গিয়েছিলে? হ্যাঁ 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 হ্যাঁ, আমি দোকানে গিয়েছিলাম। তা চাবিটা দাও। কি কিনতে গিয়েছিলে? কি কিনতে গিয়েছিলাম? ও অনেক কিছু লাগবে, দোকান তো বন্ধ হয়ে গেছে। আরো আগে যাওয়া উচিত ছিল, এত রাত্রে বাড়ি থেকে বেরোলে কেন?